আজকে আমাদের 40তম ক্লাস। 40তম ক্লাসে আমরা 42তম বিসিএস যেটা স্পেশাল হয়েছিল এমবিবিএস ডাক্তারদের জন্য। তো তার 100 মার্কের যে জেনারেল পার্টটা ছিল সেই জেনারেল পার্টটা নিয়ে আলোচনা করব। 100 মার্কের জেনারেল পার্টের মধ্যে বাংলা দুটেই সাহিত্য থেকে কম আসছে, ইংলিশের দুইটা থেকেও ইংলিশ সাহিত্য থেকেও কম আসছে। গণিত ছিল, মানসিক দক্ষতা ছিল, বাংলাদেশ বিষয়াবলী ছিল এবং আন্তর্জাতিক বিষয়াবলী ছিল। আন্তর্জাতিক বিষয়াবলী এর আগে আমরা 39তম বিসিএস এর সময় দেখিয়েছিলাম, ওখানেও কিছু ডাইনামিক প্রশ্ন এসেছিল। ঠিক এই 42তম বিসিএস এও কিন্তু ডাইনামিক প্রশ্ন এসেছে। দেখেন এখানে এই 100টার মধ্যেও কিন্তু 52 প্লাস প্রশ্নটা কিন্তু কমন ছিল বিগত প্রশ্নগুলো থেকেই এবং ব্যাখ্যাগুলো থেকে। আর 5টা প্রশ্ন এমনিতেই না পড়েও কোনো ধরনের জ্ঞান ছাড়া অনার্স পাস করেছেন, এই জ্ঞান দিয়ে আরো 5টা প্রশ্ন অ্যান্সার করা সম্ভব। ওকে, প্রথম প্রশ্ন আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। আন্তর্জাতিক বিষয়াবলীর 20টা প্রশ্নের মধ্যে 11টা প্রশ্নই কমন ছিল। দেখেন প্রথম প্রশ্নটাই কমন, সেটা হলো উইপো এর সদর দপ্তর কোথায়? এর আগে প্রচুর সলভ করেছি এটা, ঠিক আছে? জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভায় উইপো এর সদর দপ্তরটা অবস্থিত। খেয়াল করেন যে এর আগে কিন্তু এটা পড়েছিলাম যে প্রথমে নামের প্রথমে যদি ডাব্লিউ থাকে অথবা আই থাকে এবং শেষে যদি দেখি ও থাকে বা ইউ থাকে, তাহলে সেগুলো সদর দপ্তর কিন্তু ম্যাক্সিমাম, মানে সবগুলো না আবার, যেগুলো মনে রাখা সহজ আর কি, সেগুলোর কিন্তু প্রথমে ডাব্লিউ অথবা আই, শেষে ও অথবা ইউ থাকলে সেগুলোর দেখছি সদর দপ্তর আমরা জেনেভা, সুইজারল্যান্ডে। যেরকম ভাবে কি WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপরে হু, হেলথ অর্গানাইজেশন, তারপরে যেটা উইপো আছে এখানে, উইপোটাও যদি লিখি তাও সেম হচ্ছে। তারপরে WMO, মানে এটা কিন্তু এই প্রথমে ডাব্লিউ আর শেষে ও, এটা এই যে এর পারপাসটা ফুলফিল করে। তারপরে যদি আই দিয়ে লিখি, যেরকম আছে ILO, প্রথমে আই শেষে ও। তারপরে ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। তারপরে IPU, পোস্টাল ইউনিয়ন। তো এগুলো এটার মাথায় মনে রাখা যায়। এর বাইরেও আরো আছে যেগুলো, সেগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছি, তবে ওইগুলো আর এখন রিপিট করছি না। এখন এইটা একটু রিভিউ করে দিলাম যে এই বিষয়টা মনে রাখার জন্য। এখন আসেন যে উইপো সম্পর্কে আমরা আরো কিছু জেনেছিলাম এর আগে, যে উইপোর পূর্ণরূপটা কি। উইপোর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এটা পড়েছেন আপনারা। এখন উইপোটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখন এই পূর্ণরূপটা তো জানেন। এখন সাল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1967 সাল। ঠিক আছে, শুরু শুরু এই সালটা মনে থাকবে না, কয়েকবার পড়লে হয়তো মনে থাকবে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এটাকে যদি বাংলায় বলা হয় বুদ্ধিভিত্তিক সম্পদ রিলেটেড যে আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে, সেটাই কিন্তু এই উইপো। বুদ্ধিভিত্তিক থাকে, অনেক সময় মেধাভিত্তিক কথা বলা থাকে, বা মেধা সম্পদ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা কোনটি, সেটা উইপো। মানে কথার ভেরিয়েশন থাকতে পারে, যেই ভেরিয়েশন থাকুক না কেন, আপনারা যারা এটা পারেন। আচ্ছা, এটার এটার সদস্য কতজন? বর্তমানে সদস্য আছে 193টা। জাতিসংঘের 193টা দেশ আছে, 193টা সদস্য জাতিসংঘের, যেহেতু এটা সংস্থা। আর বাংলাদেশের সাথে কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি বাংলাদেশের বর্তমান সময়টাতে ভৌগোলিক নির্দেশক পণ্য প্রচুর হচ্ছে, থেমে নাই কিন্তু, প্রতিদিনই হচ্ছে এরকম একটা অবস্থা। তো এটা লেটেস্টটা আমাদের এখন জানা সম্ভব না, তবে এইগুলো সম্পর্কে মানে এখন জেনে রাখলেন, পরীক্ষা থেকে কোনটা দিবে, কোন সময় কোনটা আসবে, এটা বলা মুশকিল। তো আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, মানে কে এই কাজটা করছে। দেখেন বাংলাদেশ উইপোর সদস্য হয় হচ্ছে কত সালে? 1985 সালে, ঠিক আছে? আর এই ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় বা সনদ প্রদান করে কিন্তু এই উইপোটা। আন্তর্জাতিক সংস্থার জায়গা থেকে উইপোটা সনদ প্রদান করে। তাহলে এটা একটা ব্যাপার যে ভৌগোলিক নির্দেশক পণ্যর, জিআই পণ্যের যে সনদ, এটা প্রদান করে এই উইপো। এখন খেয়াল করেন যে সরাসরি কিন্তু এই কাজটা বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু কোন একটা সংস্থা বা অধিদপ্তর কাজ করে। সেটা কোন সংস্থা বা অধিদপ্তর? অধিদপ্তর বলতে হবে। সেটা হলো ডিপিডিটি। ডিপিডিটি এই সংস্থাটা কাজ, মানে এই অধিদপ্তরটা কাজ করে। অর্থাৎ ডিপার্টমেন্ট অফ, এখানে যেটা বলা হচ্ছে, পি তে হচ্ছে পেটেন্ট, ডি তে ডিজাইন, টি তে ট্রেডমার্ক। পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্ক অধিদপ্তর
প্রথম কাজ করে যে এই যে ভৌগোলিক সনদ আছে, নির্দেশক পণ্য যে জিআই পণ্যগুলো আছে, এই জিআই পণ্যগুলোকে আগে আলাদা করে কাজ করে, মানে যারা মানে যে সংস্থাগুলো যে মন্ত্রণালয়ের আন্ডারে যে মন্ত্রণালয়ের আন্ডারে ওই নির্দিষ্ট পণ্য বা যেটাই হোক না কেন, শিল্পকর্ম হোক বা সম্পদ হোক, এই সম্পদটা আগে মন্ত্রণালয় থেকে আগে আবেদন জানানো হয়। আবেদনটা রিসিভ করে হচ্ছে ডিপিডিটি, এর মাধ্যমে রিসিভ হয়। রিসিভ হওয়ার পরে তারা এখান থেকে উইপো থেকে এই স্বীকৃতিটা গ্রহণ করে নিয়ে আসে। মানে বাংলাদেশের পক্ষ থেকে যদি বলা হয় যে বাংলাদেশি কোন সংস্থা বা অধিদপ্তর এটা কাজ করে, সেটা হচ্ছে ডিপিডিটি, আর আন্তর্জাতিক কোনটা সেটা হচ্ছে উইপো। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। যেহেতু এই ভৌগোলিক নির্দেশক পণ্যটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে, পুরোটুকু আলোচনা করলাম। গ্রিনহাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দ্য কিয়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? কিয়োটো প্রোটোকল এর আগেও আলোচনা হয়েছে। কিয়োটো প্রোটোকলের যদি আমরা জানি যে কোনো প্রোটোকল গৃহীত হয় কোনো কনভেনশনের আন্ডারে। প্রথমে কনভেনশনটা গৃহীত হয় বা স্বাক্ষরিত হয়, তারপরে যদি ওই রিলেটেড কোনো নিয়ম কানুন করার প্রয়োজন হয় পরবর্তীতে, তখন কিন্তু কিছু প্রোটোকল তৈরি হয়। যেরকম ভাবে কিয়োটো প্রোটোকল, এটাও কোনো না কোনো কনভেনশনের আন্ডারে আছে। সে কোন কনভেনশনের আন্ডারে আছে? সেটা হলো কিয়োটো প্রোটোকল। এর আগে কিন্তু আমরা মন্ট্রিল প্রোটোকল, কার্টাগানান প্রোটোকল এইভাবে পড়েছিলাম। কিয়োটো প্রোটোকলটা মনে হয় এইভাবে পড়া প্রথম। কিয়োটো প্রোটোকল টু ইউএনএফসিসিসি, বুঝতে পারছেন, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন, অন ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জের মানে যেটা আছে ইউএনএফসিসির আন্ডারেই কিন্তু এই কিয়োটো প্রোটোকলটা গ্রহণ করা হয়েছিল। কিয়োটো জায়গাটা কোথায়? এটা গ্রহণ করা হয়েছিল কোথায়? জাপানে কিন্তু। কিয়োটো জাপানের একটা শহর। ঠিক আছে, জাপানের একটা শহর। আর এটা কত সালে গৃহীত হয়? গৃহীত হওয়া বা যদি বলা হয়, গৃহীত হওয়ার কথা না বলে যদি বলা হয় স্বাক্ষরিত হয় কত সালে, সেটা হচ্ছে 1997 সালে এটা স্বাক্ষরিত হলো বা গৃহীত হলো। 1997 সালের 11 ডিসেম্বর মূলত এটা হয়। তারিখগুলো হয়তো মনে থাকবে না, কিন্তু সাল আসছে, সালটা আপনাকে পড়তে হবে। কিয়োটো প্রোটোকল বলেন, মন্ট্রিল প্রোটোকল, কাটানান প্রোটোকল, এগুলো সাল গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এটা তো গৃহীত হলো, কার্যকর হয় কত সালে? কিয়োটো প্রোটোকল কার্যকর হলো হচ্ছে 2005 সালে। 2005 সালে এটা কার্যকর হলো। আবার এখান থেকে প্রশ্ন হইতে পারে যে বাংলাদেশ অনুমোদন করে কত সালে? সেটা 2001 সালে করেছিল। অনুমোদন। অনুমোদন করা বলতে স্বাক্ষর করা। যদি বলা হয় বাংলাদেশ কত সালে, যেমন এখানে 97 সালে আন্তর্জাতিকভাবে এটা গৃহীত হয়েছে, জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়েছে। বাংলাদেশ কিন্তু ওই বছর স্বাক্ষর করে নাই বা অনুমোদন করে নাই। বাংলাদেশ কিন্তু অনুমোদন করেছে 2001 সালে এটা। আর কার্যকর একসাথেই করেছে। 2005 সালে কার্যকর হয়েছে। বাংলাদেশ থেকেও এটা কার্যকর সেম মানে বছরেই হয়েছে। খেয়াল করেন যে অনেক সময় কিয়োটো প্রোটোকলের যে মেয়াদ সম্পর্কে প্রশ্ন আসতে পারে, যে প্রথম মেয়াদটা ছিল 2012 সাল পর্যন্ত। পরে এই 12 সালের মধ্যে যখন লক্ষ্যমাত্রা অর্জন হলো না, তারপরে আবার মেয়াদ বাড়িয়ে 2020 সাল পর্যন্ত করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রা কিন্তু অর্জন হয়নি এখনো। তাহলে এটা মেয়াদ, প্রথম মেয়াদ কি হলো, কত সাল পর্যন্ত ছিল? 2012 সাল। আর দ্বিতীয় মেয়াদ 2020 সাল পর্যন্ত পরে। মানে 5 সালে কার্যকর হলো, 5 সাল থেকে শুরু করে 2012 সাল পর্যন্ত চলছিল। দ্বিতীয় মেয়াদ 2020 সালে, মানে 12 সালের পর থেকে 2020 সাল। এটা কিনা দোহা সংশোধনীর মাধ্যমে কিন্তু এই কিয়োটো প্রোটোকলটা মানে মেয়াদটা বাড়ানো হয়। যেরকম ভাবে এর আগে আমরা কিগালি সংশোধন পড়েছিলাম। কিগালি সংশোধনটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকলের সাথে জড়িত। সে তেমনি দোহা সংশোধনী বা যদি আসতে পারে, দোহা সংশোধনী কোন প্রোটোকলের সাথে সম্পর্কিত? কিয়োটো প্রোটোকলের সাথে সম্পর্কিত। এবং এর মাধ্যমে কিন্তু কিয়োটো প্রোটোকলের যে মেয়াদটা, দ্বিতীয় মেয়াদে এটা হচ্ছে মেয়াদটা বাড়ানো হয় 8 বছরের জন্য। এটা একটা ব্যাপার। আর কিয়োটো প্রোটোকল এখানে কিন্তু কাজটা বলাই আছে যে গ্রিন হাউস গ্যাস সমূহ নিঃসরণ সংক্রান্ত। তার মানে এর কাজ কি? গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস করাই এর কাজ। এই প্রোটোকলের উদ্দেশ্য ছিল সেটা। 5.2% পরিমাণ হ্রাস করার একটা লক্ষ্যমাত্রা ছিল। মোটামুটি কিয়োটো প্রোটোকল সম্পর্কে আসলে সবই হয়ে গেছে। এর বাইরে এক্সট্রা তথ্য থাকে, কোন দেশ স্বাক্ষর করেনি বা কোন দেশ গ্রহণ করেনি, এই বিষয়গুলো থাকে। ওগুলো যদি নেক্সট আমরা পাই তখন পড়বো, কিন্তু এখান থেকে আমার মনে হয় যথেষ্ট পড়া হয়ে গেছে। কোনটি ব্রেটন উডস ইনস্টিটিউটের অন্তর্ভুক্ত? এর আগে বহুবার আলোচনা হয়েছে। আইএমএফ, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, আর হচ্ছে আইটিও, এই তিনটার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কোথায় গ্রহণ করা হয়েছিল? কোথায় চেয়ে তারিখটা ইম্পর্টেন্ট, যেমন 1 থেকে 22 জুলাই। কোথায়, কত সালে? 1944 সালে এই গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1944-এ। কোথায় করা হয়েছিল? ব্রেটন উডসে। যেহেতু এখানে ব্রেটন উডস ইনস্টিটিউট বলাই আছে। ব্রেটন, সরি,
ব্রেটন উডসে। ব্রেটন উডস জায়গাটা কোথায়? নিউ হ্যাম্পশায়ারে। হ্যাম্পশায়ার কোথায় আবার? কোন দেশে এটা? ইউএসএ। ইউএসএ নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস। এইভাবে যদি ঠিকানা আমরা যেভাবে লিখি সেভাবে লিখলে সবচেয়ে বেটার হয়। ব্রেটন উডস, নিউ হ্যাম্পশায়ার, ইউএসএ। এখানে এখানে কিন্তু এই যে সম্মেলনটা হয়েছিল, ব্রেটন উডস সম্মেলন, এখানে ৪৫ দেশের প্রতিনিধি কিন্তু অংশগ্রহণ করেছিল এবং সেটাতেই কিন্তু সিদ্ধান্ত হয় ৩টা সংস্থা গঠনের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একটা ওয়ার্ল্ড ব্যাংক, একটা হচ্ছে আইএমএফ, আর একটা হচ্ছে আইটিও। পরবর্তীতে আইটিও তখন প্রতিষ্ঠা হয়নি। পরে এর রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আমরা জানি যে মানে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিন্তু পরবর্তীতে এই লক্ষ্য পারপাস, মানে এই পারপাস পূরণ করার জন্য কিন্তু এটা পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়। কিন্তু যেহেতু এটা প্রতিষ্ঠিত হয়নি লক্ষ্য পূরণ করে, অন্যটা হয়েছে। এখন এই যে এই মানে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ কে এই জন্য ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়। মানে এই দুইটা হচ্ছে ব্রেটন উডস এর সংস্থা দুইটা, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, এই দুইটা বলা আছে। কিন্তু এখানে ডব্লিউটিও কিন্তু কোনোভাবেই না। এটা মাথায় রাখবেন। পারপাস ফুলফিল করার জন্য পরে আবার অন্য একটা গঠন করা হয়েছিল। এই যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, এটা যে গঠন করতে হবে, ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে গঠন হলো, সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এটার স্বপ্নদ্রষ্টা কে ছিল? স্বপ্নদ্রষ্টা। এগুলো সবই পড়া আছে। এই কথাগুলো আমরা এর আগে বেশ কয়েকবার বলেছি। লিখে দিয়েছি, তারপরে আপনার সাথে আলোচনা হয়েছে। অনেকদিন পর আবার লিখলাম এটা। কিন্তু স্বপ্নদ্রষ্টাটা এর আগে বলেছি কিনা জানি না। তবে না বললে এখানে আবার লিখবেন আপনারা। জন মেনার্ড কেইনস। ইনি ইউকের মানুষ। ইউকের আর হচ্ছে ইউএস এর দুইজন মানুষই করেছিলেন। হ্যারি ডেক্সটার হোয়াইট। পুরো নামটা লিখে দিলাম, আপনারা পুরো নামটা মুখস্থ করার দরকার নাই, মনে রাখলেই হবে। মেনার্ড কেইনস, কেইনস আছে আর এখানে হোয়াইট আছে। তো এই দুইটা নাম যদি মনে রাখতে পারেন তাহলেই এনাফ। পুরো নামটা থাকতে পারে, আবার যদি শর্টে মনে রাখতে পারেন সেটা হবে। ঠিক আছে? জন মেনার্ড কেইনস আর হ্যারি ডেক্সটার হোয়াইট ইউএস এর, আর হচ্ছে ওখানে কেইনস হচ্ছে ইউকের, এই দুইজন মানুষ। তারপর আসেন, কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি ঘটে? এটা আমরা আগে পড়েছি। কততম বিসিএস এ? ৩৯তম বিসিএস এ মেবি আলোচনা হয়েছিল। তখন আধুনিক রাষ্ট্রের উদ্ভব ঘটে কোন সময়টাতে? এই প্রশ্নটা ছিল ১৬০০ থেকে ১৮০০ সালের মধ্যে। প্রশ্নটা এরকম ছিল। এবং ওই প্রশ্ন যখন আমরা ব্যাখ্যা করি তখন কিন্তু এই 30 ইয়ার্স ওয়ার ব্যাপারটা চলে আসে এবং এটার অ্যান্সারও চলে আসে। ওখান থেকে ৩৯তম বিসিএস এ যে ব্যাখ্যাটা দিয়েছিলাম ওখান থেকেই কিন্তু এটা কমন চলে আসছে ৪২ বিসিএস এ। খেয়াল করে দেখেন। তাহলে দেখেন, ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি, এটা ১৬৪৮ সালে। তো আমরা ওখানে ব্যাখ্যার ক্ষেত্রে বলেছিলাম যে এই শান্তি চুক্তির কারণে ইউরোপে কিন্তু শান্তি প্রতিষ্ঠা হয়। শান্তি প্রতিষ্ঠার একটা পদক্ষেপ। আগে যে ধর্মভিত্তিক যে যুদ্ধগুলো ছিল, এই ধর্মভিত্তিক যুদ্ধের সর্বশেষ যুদ্ধ ছিল এই 30 ইয়ার্স ওয়ার, ৩০ বছরের যুদ্ধটা। এই ৩০ বছরের যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল, মানে এটা ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির মাধ্যমে মূলত এর সমাপ্তিটা ঘটে। সমাপ্তির মাধ্যমে ইউরোপে শান্তি প্রতিষ্ঠা হয় এবং তখন থেকে মূলত আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শুরু হয়। এই ব্যাপারটা কিন্তু ওখানে চলে আসছে। 30 ইয়ার্স ওয়ার মানে হচ্ছে ১৬৪৮ সালে এই যুদ্ধটা বন্ধ হলো। তার আগের ৩০ বছর আগে যান, তার মানে ১৬১৮ থেকে ১৬৪৮, এই সময়টাতে। এই যুদ্ধটা কার মধ্যে হয়েছিল? মূলত ইউরোপের যে কেন্দ্রীয় ইউরোপ আছে, ইউরোপের অনেকগুলো দেশের সাথে জার্মানদের কিন্তু যুদ্ধটা হয়েছিল। অর্থাৎ জার্মান ভার্সাস ইউরোপ, এটা লিখলেই বুঝতে পারবেন। জার্মান ভার্সাস ইউরোপ। ইউরোপের অনেকগুলো দেশ ছিল এর সাথে, কিন্তু প্রতিপক্ষ ছিল এখানে সিঙ্গেল দেশ হিসেবে জার্মান। জার্মান এর মাধ্যমে কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় এই যুদ্ধের মাধ্যমে। পরে ওয়েস্টফালিয়া শান্তি শান্তি চুক্তি হলো, চুক্তি হয়ে এটা বন্ধ হয়ে গেল। তবে ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি শুধু এই 30 ইয়ার্স ওয়ার এটাই শুধু বন্ধ করছে এমন না। এর আগে থেকে চলমান আরেকটা যুদ্ধ ছিল নেদারল্যান্ড এবং স্পেনের মধ্যে। নেদারল্যান্ড এবং স্পেনের মধ্যে যুদ্ধটা চলতেছিল ৮০ বছর ধরে। 80 ইয়ার্স ওয়ার। ঠিক আছে? ওই যুদ্ধটাও কিন্তু এই ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির যে শর্তগুলো ছিল, এই শান্তি চুক্তির শর্তের মাধ্যমে বা এই শান্তি চুক্তির মাধ্যমে কিন্তু ওই যুদ্ধটাও কিন্তু বন্ধ হয়ে যায়। তার মানে এই যুদ্ধটা, মানে ২ টা যুদ্ধ, মানে সরি, এই শান্তি চুক্তিটা ২ টা যুদ্ধ বন্ধ করতে হেল্প করছে। একটা হচ্ছে 30 ইয়ার্স ওয়ার, যেটা আগে আপনারা পড়েছেন। আরেকটা যুদ্ধ হচ্ছে 80 ইয়ার্স ওয়ার। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। জাস্ট মনে রাখেন। এটা হয়েছিল যে স্পেন আর নেদারল্যান্ডের মধ্যে। নেদারল্যান্ড। এটা বেশি গুরুত্বপূর্ণ এবং সামনে ওইগুলো নিয়ে আসতে পারে। এখন খেয়াল করেন যে ক এবং গ এর মধ্যে যে চুক্তিগুলো আছে এবং সেগুলো সালগুলো দেওয়া আছে। খুব ইম্পোর্টেন্ট অপশনগুলো দিয়েছে এখানে সেট করে। এটা নিয়ে একটু বেশি আলোচনা হবে। কারণ ইতিহাসের দিকে যদি আমরা যাই, যুদ্ধগুলো, যুদ্ধের পরে যে চুক্তিগুলো হয়, এই যুদ্ধের চুক্তিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইতিহাসের কোর জিনিস।
ঠিক আছে? তো কোর জিনিস থেকে প্রশ্ন হতে পারে, এটা আপনার জানা লাগবে। এখানে প্রিলি পড়ছেন, রিটেন বা এখানে আন্তর্জাতিক বিষয়গুলো ইন্টারেস্টের জায়গা থেকে এটা জানা উচিত। একটা বিষয় পড়ছেন এখন বিশ্বের যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলোর পরে যে চুক্তিগুলো হয়েছে, চুক্তির ইফেক্ট গুলো কি ছিল, এগুলো না জানলে কিন্তু এখানে একটু সমস্যা আছে। যেকোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। যেমন এই প্রশ্ন আসার আগে কেউ ভেবেছিল এই প্রশ্ন আসবে? কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলীর যে কোর বিষয়গুলো, ইতিহাসের কোর বিষয়গুলো যদি কেউ জানে তাহলে এগুলো আনসার করতে পারবে। দেখেন তার মধ্যে ক এবং গর দিকে তাকান। অপশন ক এবং গ অলরেডি এগুলো পড়েছি আমরা। যে ১৭৮৩ সালে ভার্সাইয়ে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এই প্রশ্ন যখন আমরা অ্যান্সার করেছিলাম। ১৭৮৩ সালে ভার্সাইয়ে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এই প্রশ্নটা আমরা পড়েছিলাম। বিগত সালে আসা প্রশ্ন। তার মানে দেখেন এখানে ১৭৮৩ বলে বলছে প্যারিস চুক্তি। আমরা জানি যে ১৭৮৩ সালে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটাকে মেইনলি প্যারিস চুক্তি বলা হচ্ছে। ঠিক আছে? ওইটা প্যারিস চুক্তি বলা হচ্ছে। তবে আ এটাকে আবার বলা হয় ১ম ভার্সাই চুক্তি নামেও কিন্তু নামাঙ্কিত করা হয়। ঠিক আছে? ১ম ভার্সাই চুক্তি। যদি ভার্সাই চুক্তি আমরা বলি যে ২ ভাগে আমরা ভাগ করতে পারি। ভার্সাই চুক্তি, ঠিক আছে? ভার্সাই চুক্তি যদি নামকরণ করি আরকি। তাহলে ১ম বলতে পারেন ১ম আরেকটা হলো ২য়। ২য় ভার্সাই চুক্তি। ১ম ভার্সাই চুক্তি যেটা এটাকে আবার এই যে প্যারিস চুক্তি ১৭৮৩ বলা হচ্ছে। ১৭৮৩ সালের চুক্তিটাই আরকি। তার মানে ১ম ভার্সাই চুক্তি এটা। মানে এখানে ২ জায়গায় চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। প্যারিসেও হয়েছিল আবার ভার্সাইয়েও হয়েছিল। এইজন্য এটাকে কিন্তু ২ নামেই কিন্তু করা হয়। মানে ১ম ভার্সাই চুক্তি বা প্যারিস চুক্তিও বলা হয়। এটা কিন্তু ১৭৮৩ সালে হয়েছিল। ঠিক আছে? ১৭৮৩ এই যে প্যারিস চুক্তি বলছে যেটা, আমি বললাম ১৭৮৩ সালে চুক্তিটা হয়েছিল ২ জায়গায়। একটা প্যারিসে, একটা ভার্সাইয়ে। এইজন্য এটাকে প্যারিস চুক্তি বলা হয়, আবার ভার্সাই চুক্তিও বলা হয়। মানে ১ম ভার্সাই চুক্তি এটা। আর ১ম ভার্সাই চুক্তির মাধ্যমে কি হয়েছিল? ১৭৮৩ সালের দিকে যদি তাকান, আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধর অবসান ঘটে কিন্তু এর মাধ্যমে। অর্থাৎ আমেরিকা ইউএস এর আ আমেরিকা হচ্ছে ইউকে থেকে স্বাধীনতা লাভ করে। এখানে প্রতিপক্ষ লিখতে পারেন ইউএসএ ভার্সাস ইউকে। এই ১৭৮৩ সালের এই প্যারিস চুক্তির মাধ্যমে কিন্তু বা ১ম ভার্সাই চুক্তির মাধ্যমে আমেরিকা কিন্তু ইংল্যান্ডের কাছ থেকে বা যুক্তরাজ্যের কাছ থেকে কিন্তু স্বাধীনতা লাভ করে। তাদের স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে। আর ২য় ভার্সাই চুক্তি যেটা, ২য় ভার্সাই যেটা অপশন ক তে বলেছে। ভার্সাই চুক্তি ১৯১৯। এই ১৯১৯ সালের দিকে যদি তাকান, ১ম বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এই ১ম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কিন্তু ভার্সাই চুক্তির মাধ্যমে। ঠিক আছে? ১ম বিশ্বযুদ্ধের সমাপ্তি। প্রাথমিকভাবে যে সমাপ্তিটা ঘটে, প্রাথমিক সমাপ্তি ঘটে ১৯১৯ সালে। এই যে ভার্সাই চুক্তি হলো যেটা এই চুক্তির মাধ্যমে। ১৯১৯ সালে ভার্সাই চুক্তি হলো আপনারা জানেন যে ১৯২০ সালে কিন্তু এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। যেহেতু যুদ্ধ শেষ একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জাতিপুঞ্জ কিন্তু গঠন করা হলো। উড্রো উইলসনের যে পয়েন্ট গুলো ছিল ১৪ নম্বর পয়েন্ট তার প্রেক্ষিতে। কিন্তু এটা কত সালে হইল? ১৯২০ সালে, তাই না? জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ হলো ১৯২০ সালে। এখন প্রশ্ন যদি আসে যে জাতিপুঞ্জ কোন চুক্তির কারণে কিন্তু জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা কিন্তু এই ভার্সাই চুক্তির কারণেই। ভার্সাই চুক্তির ফলশ্রুতিতেই বা পরিপ্রেক্ষিতেই কিন্তু এই জাতিপুঞ্জটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা হলো। ১ম বিশ্বযুদ্ধের যে শেষ অংশ এটা ভার্সাই চুক্তি শেষ হলো এর মাধ্যমে। এখন খেয়াল করেন ১ম বিশ্বযুদ্ধের যে একটা প্রভাব, জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হলো ১ম বিশ্বযুদ্ধের প্রভাবে। এরপরে কিন্তু আরো কিছু চুক্তি হয়েছিল। ভার্সাই চুক্তি ১৯১৯ সালে হলো। খেয়াল করে দেখেন অপশন ঘ তে আছে লোজান চুক্তি ১৯২৩। তো ১৯১৯ থেকে ১৯২৩ তো খুব বেশি দূরে না। তার মানে এদের এগুলো হচ্ছে আফটার ইফেক্ট। ১ম বিশ্বযুদ্ধেরই আফটার ইফেক্ট। তো এটা লুজান চুক্তি নিয়ে একটু যদি কথা বলি, লুজান চুক্তি নিয়ে কথার আগে আমাদের বলতে হবে হচ্ছে সেভার্স চুক্তি নিয়ে কথা বলতে হবে। কি চুক্তি নিয়ে কথা বলতে হবে? সেভার্স চুক্তি। সেভার্স চুক্তি হয়েছিল ১৯২০ এ। খেয়াল করেন। ১৯১৯ ওই যে গেল এটা ভার্সাই চুক্তি। সেভার্স চুক্তি হলো হচ্ছে ১৯২০ এ। আর এরপরে এই যে লুজান চুক্তি যেটা দেওয়া আছে, লুজান চুক্তি। লুজান চুক্তি এটা হলো ১৯২৩ এ যেটা ব্র্যাকেটে বলা আছে। এখন খেয়াল করেন যে এখানে যে চুক্তিগুলো যাই পড়লাম, এখানে আরেকটা বিষয় আমরা ভুলে গেছি। আচ্ছা ওটা সবার পরে বলব আমি। ঠিক আছে, সবার পরে বলব। এই চুক্তিগুলোর জায়গার নামটা আমি সবার পরে বলব। দেখেন সেভার চুক্তি হলো ১৯২০। তার মানে এই যদি পরীক্ষায় আসে ১ম বিশ্বযুদ্ধের পরে যে চুক্তিগুলো হয়েছিল সেটা একটা সেভার চুক্তি আর একটা হচ্ছে লুজান চুক্তি। লুজান চুক্তির মাধ্যমে কিন্তু এই ১ম বিশ্বযুদ্ধটা একদম চূড়ান্তভাবে সমাপ্ত হয়। চূড়ান্তভাবে। ওইটা তো মানে প্রাথমিকভাবে সমাপ্ত হয়েছে ওই চুক্তির মাধ্যমে, ভাষাই চুক্তির মাধ্যমে। কিন্তু চূড়ান্তভাবে সমাপ্ত হয় কিন্তু এই লুজান চুক্তির মাধ্যমেই। তো তার আগে আসেন সেভার চুক্তি। সেভার চুক্তিটা আসলে কার মধ্যে হয়েছিল? এটা এই চুক্তিটা হয়েছিল তো এই আমরা যে অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খেলাফত, এই অটোমান সাম্রাজ্য কিন্তু মোটামুটি এই সেভার চুক্তির কারণেই কিন্তু এটার কিন্তু পতন ঘটে। ঠিক আছে? ডেফিনিটলি এখানে এক প্রতিপক্ষ ইউরোপ থাকবে। ইউরোপের যে দেশগুলো আছে, এখন ইউরোপের সবগুলো কোন দেশের সাথে যুক্ত ছিল, মিত্র যারা ছিল আরকি। ঠিক আছে? ওই সবগুলোর নাম আপনারা আলাদা করে পড়েছেন।
যদি এখানে ইউরোপের মিত্র শক্তি ধরেন, আর মিত্রের সাথে অটোমান সাম্রাজ্যের একটা চুক্তি হয়েছিল। অর্থাৎ এখানে ইউরোপ আর অটোমান সাম্রাজ্য এটা লিখতে পারেন, অটোমান। আর এর দ্বারা কি হলো, এই যে অটোম্যানের কিন্তু পতন ঘটলো, অটোম্যানদের পতন ঘটলো, সাম্রাজ্যের পতন। এই পতনটা ঘটে যদি পতন ঘটে কত, তার 2 বছর পরে আর কি, 1922 সালে চূড়ান্তভাবে এটা পতনটা ঘটে। যদি পরীক্ষায় আসে যে অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে কত সালে, 1922 সালে পতন ঘটলো অটোমান সাম্রাজ্য। এরপরে যে লুজান চুক্তিটা হইলো, এই যদিও এই অটোমান সাম্রাজ্য ভেঙে কিন্তু পরবর্তীতে তুরস্ক আলাদা দেশ হিসেবে আবিষ্কার হয়, তাই না, আত্মপ্রকাশ করে। এই তুরস্কের সাথে মূলত ইউরোপের আবার লুজান চুক্তিটা হলো। অটোমান সাম্রাজ্যের পতন হলো 22-এ পতন হওয়ার মাধ্যমেই মনে করেন দেশগুলো আলাদা হয়ে গেল, তুরস্কটাও কিন্তু আলাদা হলো, তুরস্ক নেতৃস্থানীয় ভূমিকায় চলে আসলো। তার মানে ইউরোপ আর হচ্ছে, যদি বলা হয় লুজান চুক্তি কার মধ্যে হয়েছিল, দুইটা অপশন থাকতে পারে, হয়তো বা ইউরোপ অথবা অটোমান সাম্রাজ্য হতে পারে, অথবা থাকতে পারে ইউরোপ এবং তুরস্কের মধ্যে অটোমান সাম্রাজ্যের প্রতিনিধি হিসেবে, এভাবে থাকতে পারে। তো এই চুক্তিটা কিন্তু এটা হয়ে গেল তুরস্কের সাথে, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন, এই লুজান চুক্তিটার মেয়াদ ছিল 100 বছর। কত বছর? 100 বছর। দেখেন 1923 সালে এটা শুরু হয়েছিল, তার মানে কত সালে শেষ হয়েছে? 2023। গত বছর 100 বছর। 2023-এ এই চুক্তিটার যে 100 বছর মেয়াদটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এই হলো বিষয় ছিল। মোটামুটি আলোচনা করলাম যা। এখন আসেন যে এই জায়গা থেকে আমি আরেকটা কথা বলতে চেয়েছিলাম যে এই জায়গাগুলো কোথায় অবস্থিত। যেরকমভাবে ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি। এটা হয়েছে কার মধ্যে? জার্মানি এবং ইউরোপের মধ্যে। এই শান্তি চুক্তিটা হয়েছে জার্মানিতে। তার মানে ওয়েস্টফালিয়া জায়গাটা কোথায় অবস্থিত? ওয়েস্টফালিয়া জায়গাটা মানে জার্মানিতে অবস্থিত। আর এরপরে আমি বললাম ভার্সাই, বললাম প্যারিস বললাম। ভার্সাই প্যারিস জায়গাটা কোথায়? এগুলো সব ফ্রান্সে। ভার্সাই প্যারিস ফ্রান্সে। ইভেন এখানে সেভার্স বললাম, এটাও ফ্রান্সে। ভার্সাই প্যারিসটা আগে আপনি পড়েছেন, সেভার্সে হয়তো ওইভাবে পড়েন নাই, ফ্রান্স, এটা মনে রাখবেন। আর লুজান এই জায়গাটা কোথায় অবস্থিত? লুজান এই জায়গাটা সুইজারল্যান্ডে অবস্থিত। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সুইজারল্যান্ডে। বিশাল আলোচনা হলো, বিশাল। যুদ্ধ নিয়ে একদম প্রথম বিশ্বযুদ্ধের আশেপাশে যে ঘটনাগুলো ঘটেছে, বিশাল আলোচনা হলো। তারপর আসেন, ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? শুধু কৃষি বিপ্লব না, এর সাথে যে শিল্প বিপ্লব শুরু হয় সেটাও একই সময়েই কিন্তু শুরু হয়। ব্রিটিশ কৃষি বিপ্লব, ব্রিটিশ মানে ইংল্যান্ডের কথা বলা যায়, শিল্প বিপ্লবও ওই ওখানে ইংল্যান্ডেই হয়েছিল। এই দুইটাই কিন্তু অষ্টাদশ শতাব্দীতেই কিন্তু হয়েছিল। এটা রেঞ্জ মোটামুটি সেম, যে 1700 সাল থেকে বা 1750 সাল থেকে 1850 সাল পর্যন্ত, ওই 100 বছর বা 150 বছর। তাহলে সুতরাং দেখেন, খেয়াল করেন, যদি বলা থাকে কৃষি বিপ্লব, এটা না, শিল্প বিপ্লবের কথাও যদি বলা থাকে, অর্থাৎ শিল্প বিপ্লব এখন পর্যন্ত 4টা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা আছি এখন। কিন্তু প্রথম শিল্প বিপ্লব যেটা শুরু হয়েছিল সেটাও কিন্তু এই অষ্টাদশ শতাব্দীতেই কিন্তু হয়েছিল। তাহলে এটা শতাব্দীতে প্রশ্ন হইতে পারে যে কৃষি বিপ্লব এটা আসলো অষ্টাদশ শতাব্দীতে, প্লাস শিল্প বিপ্লব হয়েছিল এই অষ্টাদশ শতাব্দীতে। রেঞ্জটা আমি এভারেজ বলে দিলাম, 1700 থেকে 1850 বা এর মধ্যে, এই 100-150 বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছিল। ওকে, আসেন এবার। কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সেনজেন নিয়ে এর আগে কথা হয়েছে। সেনজেন জায়গাটা কোথায় অবস্থিত? সেনজেন জায়গাটা হচ্ছে লুক্সেমবার্গে অবস্থিত। তাহলে এই লুক্সেমবার্গে অবস্থিত। দেখেন, আপনি খেয়াল করেন, যদি এই বিষয়টাও জানেন, প্যাসিভ ওয়েতে আপনি কিছু অ্যান্সার করতে পারবেন। প্যাসিভ ওয়েতে আপনার সাল জানা নাই বা পড়েন নাই, পড়ছেন ভুলে গেছেন, হতে পারে। কিন্তু সেনজেন জায়গাটা কোথায় অবস্থিত? আপনি পড়ার সময় এটা পড়েছেন যে সেনজেন জায়গাটা যেহেতু লুক্সেমবার্গে অবস্থিত, লুক্সেমবার্গে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। যদি এইভাবে আবছা ভাবে পড়া থাকতো আপনার, তাহলে কি হইতো, আপনি লুক্সেমবার্গ কিন্তু অপশন কিন্তু এখানেই আছে। আর একটা অপশনই দেওয়া আছে লুক্সেমবার্গ, মাল্টিপল অপশন থাকলে তখন সমস্যা ছিল। যেহেতু 1985 সাল বলা আছে, ডেফিনেটলি এটি আনসার। 1985 সালে লুক্সেমবার্গে। তার মানে সেনজেন চুক্তি স্বাক্ষরিত হলো 1985 সালে, কোথায়? লুক্সেমবার্গে। এই চুক্তিটার উদ্দেশ্য কি ছিল? ইউরোপে ভিসামুক্ত চলাচল। ইউরোপের যে দেশগুলো আছে এই চুক্তির আন্ডারে যারা থাকবে, তাদের মানে চলাচল করতে কোনো ভিসা লাগবে না। তার মানে ইউরোপে ভিসামুক্ত চলাচলের একটা উদ্দেশ্য ছিল এটা। আচ্ছা দেখেন, 1985 সালে এটা তো করা হলো, চুক্তিটা স্বাক্ষরিত হলো, কিন্তু 85 সালে কিন্তু কার্যকর হয়নি, 10 বছর পরে কার্যকর হয়েছে। 10 বছর ওয়েট করতে হয়েছে। তার মানে এটা কার্যকর হয় কত সালে? 1995 সালে। 1995 সালে এটা কার্যকর হয়। আর এটা যখন এটা প্রতিষ্ঠা হয় তখন মাত্র 5টা দেশ ছিল আর কি সেনজেন চুক্তির আন্ডারে। সেটা কিন্তু আমরা পড়ার সময় এইভাবে পড়ি, মানে প্রতিষ্ঠাকালীন যে 5টা দেশ অন্তর্ভুক্ত ছিল, প্রতিষ্ঠাকালীন 5টা ছিল। সেটা বলতাম আমরা এইভাবে, বেনেলাক্স এর জিএফ, BNELX
ইউএক্স, বেনেলাক্স এর জিএফ, এইভাবে পড়তাম। তাহলে বেনেলাক্সের মধ্যে কি ছিল? বেলজিয়াম, তারপরে নেদারল্যান্ড আর লুক্সেমবার্গ। এনিতে নেদারল্যান্ড আর লুক্সেমবার্গ, তিনটা দেশ আছে। বেনেলাক্স এমনিতেও আমরা পড়েছি এর আগে, বেনেলাক্সের মধ্যে তিনটা দেশই আছে, সাথে জার্মানি ছিল আর ফ্রান্স ছিল। এই পাঁচটা দেশ মিলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, মানে চুক্তি হয়েছিল। খেয়াল করে দেখেন, আমরা এই তথ্যটাও কিন্তু সাম্প্রতিক সময়টাতে পড়েছেন আপনারা অনেকে, বা রিসেন্ট জিকের যে 10টা ক্লাস নিয়েছিলাম ওর মধ্যে আলোচনাটা ছিল। সেটা হলো সর্বশেষ সেনজেনভুক্ত দেশ ছিল হচ্ছে ক্রোয়েশিয়া, সর্বশেষ সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া। এখন ক্রোয়েশিয়াটা কত নম্বর ছিল? 28 নম্বর দেশ। তাহলে বুঝতে পারেন যে সর্বশেষ সর্বশেষ 27তম দেশ। হ্যাঁ, সর্বশেষ ক্রোয়েশিয়া। এবং ক্রোয়েশিয়া কিন্তু ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশও। দুইটা কাজই কিন্তু হয়েছে, সেনজেন ভুক্ত হয়েছে, প্লাস ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশও কিন্তু এই ক্রোয়েশিয়া। এই কথাও কিন্তু আমরা পড়েছি। এখন এখানে একটা বিষয় আছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ 26টা পড়েছি, সেনজেন মুক্ত দেশ এখানে 27টা হলো। এগুলো কি সেম দেশ? সেম দেশ কিন্তু না। এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে, এটা আন্তর্জাতিক বিষয়গুলির এই জায়গাটাতে প্রস্তুতি সবাই নিবে না, এই প্রস্তুতি নিবে হচ্ছে 5 থেকে 6% স্টুডেন্ট, মানে এরপরে যে কথাটুকু বলবো, ঠিক আছে? এই প্রস্তুতিটুকু নিবে, এরপরের যতটুকু আমি লিখবো এই ফাঁকা জায়গাটাতে 5 থেকে 6% স্টুডেন্ট সর্বোচ্চ এই পড়াটুকু পড়বে, ম্যাক্সিমাম এটা পড়বে না। কিন্তু এটা পড়া মানে আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সে খোঁজ খবর রেখেছে, আর এই জায়গা থেকে প্রশ্ন হলেও হইতে পারে। কিছু জায়গা আছে দেখেন, সেনজেন ইউরোপের মধ্যেই, আবার ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের মধ্যেই, কিন্তু সবাই কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যই কিন্তু সেনজেনভুক্ত না, আবার সেনজেনভুক্ত সব সদস্যই কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত না। একটা পার্থক্য আছে, চারটা দেশ এদিক এদিক, চারটা দেশ এদিক ওদিক। এখন এখন আসেন যে সেনজেনভুক্ত বাট ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নাই, ক্রস। সে দেশগুলো আছে কি কি? ইউরোপীয় ইউনিয়ন দিয়ে আমি এটা ক্রস দিয়েছি, হ্যাঁ, ক্রস। অর্থাৎ এই দেশগুলো সেনজেনভুক্ত, সেগুলো বোঝার জন্য নিলস দিয়ে মনে রাখতে পারেন, NILS, এই চারটা দেশ। আর লিখবো এটা। আর আরেকটা আছে ইইউ ভুক্ত বাট সেনজেনের মধ্যে নাই, এই দেশগুলো। প্রশ্ন কিভাবে হইতে পারে আমি সেটাও বলে দিব, সমস্যা নেই। কিন্তু এই জায়গাটাতে দেখবেন যে এখান থেকে প্রশ্ন হইলে কঠিন প্রশ্ন হবে, ম্যাক্সিমামই পারবে না এটা। ম্যাক্সিমাম বললামই তো, পড়লে সর্বোচ্চ 5 থেকে 6% স্টুডেন্ট পড়বে। আর ইউ ভুক্ত যেগুলো আছে সেটা হচ্ছে ব্রিক দিয়ে মনে রাখবো, BRIC। আমরা ব্রিক্স পড়ছি না, ওই ব্রিক্সের যে দেশগুলো আছে ওই দেশ আবার মনে করেন না। এটা আমি এইভাবেই শর্টকাটটা, মানে ফরমেশনটা করেছি আর কি। আমি এটা দেওয়ার সাহস করছি একটা কারণে, যে আমি শর্টকাট দিব এই জন্য। নিউজ দিয়ে পড়বেন এটা, আর একটা হচ্ছে ইউরোপিয়ান ভুক্ত যেটা আছে, যারা সেনজেন ভুক্ত না, সেটা ব্রিক দিয়ে পড়বেন। এই জন্য আমি এটা প্রসঙ্গের, মানে আলোচনার মধ্যে এনেছি এটা। দেখেন নিউজের মধ্যে কি হবে? একটা নরওয়ে, আইতে আইসল্যান্ড, এলতে লিচেনস্টাইন, লিচেনস্টাইন, লিচেন এটা লিচেনস্টাইন। তারপর হচ্ছে সুইজারল্যান্ড, এসতে সুইজারল্যান্ড। এই চারটা দেশ সেনজেনভুক্ত, কিন্তু ইউরোপিয়ান ইউরোপিয়ানভুক্ত দেশ নয়। নিচের কোন দেশটি সেনজেনভুক্ত হলেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? প্রশ্ন এইভাবে হতে পারে, ঠিক আছে? ব্রিক, তাহলে কি হবে এটা? ব্রিক দিয়ে বিতে হচ্ছে বুলগেরিয়া, বুলগেরিয়া, আরতে রোমানিয়া, আইতে এখানেও আই আছে, এটা কিন্তু আইসল্যান্ড, এখানেও আই আছে, এই আইতে হচ্ছে আয়ারল্যান্ড, আর সিতে হলো সাইপ্রাস, CY দিয়ে লেখা হয়, CY, হ্যাঁ, কিন্তু যদি ইংলিশে লেখেন দ্বন্দ্ব স দিয়ে লিখতে হয়, PRUS, হ্যাঁ, সাইপ্রাস। এই মোটামুটি এটা পড়বেন, যেহেতু আমি এটা সহজ করে দেওয়ার জন্য আছে, মানে দিলাম এটা, তো এটা পড়ে রাখবেন, কাজে দিবে। প্রশ্ন কঠিন হলে বা এই জায়গা থেকে প্রশ্ন করলে, এটা কিন্তু গত বছর বেশ আলোচিত হয়েছিল যখন ক্রোয়েশিয়া সেনজেনভুক্ত হয় এবং ইউরোপিয়ানভুক্ত হয়। তো এটা কিন্তু মাথায় থাকে, প্রশ্ন এটা হইলে অমূলক কিছু হবে না। দেখেন, তারপরে আসেন, আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে? সেটা হলো চীন থেকে। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ যে ঘটে, এটা মূলত রাজবংশ থেকে হয়েছিল। চীনের রাজবংশ ছিল হান ডাইনেস্টি, হান রাজবংশ থেকে।
কোন রাজবংশ? হান রাজবংশ থেকে এটা হয়েছিল। হান রাজবংশ তাদের যে কাজগুলো রাজবংশের কাজ যেগুলো আছে, রাজ্যের কাজ করার জন্য তারা কিন্তু এই নিয়োগ দিয়েছিল মেধাভিত্তিক, হ্যাঁ? পরীক্ষা নেওয়ার মাধ্যমে কিন্তু নিয়োগ দিয়েছিল। তখন থেকে মোটামুটি এটা কিন্তু প্রচলন হয়। চীন থেকে, চীনের হান ডাইনেস্টি এটা কাজটা করেছিল। তো এইটুকু জানলেই চলবে এখান থেকে। ব্যাকগ্রাউন্ড এইটাই, এর বাইরে আর কিছু আসার কথা না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এইচডিজি কয়টা? গোল কয়টা আছে? গোল 17টা আছে, অনেকবার পড়েছি এটা। গোল আছে 17টা। তারপরে টার্গেট আছে 169টা, আগেও পড়েছি এগুলা, রিপিটেড প্রশ্ন। তারপরে সূচক ইন্ডিকেটর আছে কতগুলা? ইন্ডিকেটর আছে 232টা, এভাবে পড়েছি। এই সাস্টেনেবল এসডিজি গ্রহণ করা হয়েছিল কিন্তু 2015 সালে। আর এটা কার্যকরের সময়টা 2016 থেকে 2030। 15 সালে এটা গ্রহণ করা হয়েছিল। এমডিজি, আগের এমডিজি ছিল, 15 সালে এটা শেষ হয়ে গেল। তখন এসডিজিটা 2015 সালে গ্রহণ করা হলো কিন্তু 15 সালে, কিন্তু এটা কার্যকর বা ডিউরেশনটা কিন্তু 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এটা এখন খেয়াল করেন যে এর আগে